এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প নেই উন্নত বন্দরের। বিদেশি বিনিয়োগে দেশের স্বার্থ স্পষ্ট করার তাগিদ। কাস্টমস জটিলতা দূর না হলে কাজে আসবে না আধুনিকায়ন। কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকানোর লক্ষ্য। ভূমিকা রাখবে দুর্নীতি কমাতে আশা বিশ্লেষকের। জনপ্রিয় হচ্ছে খাগড়াছড়ির বাঁশজাত পণ্য, ছড়িয়ে পড়ছে সারা দেশে, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি, উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস বিসিকের। 1 ডিসেম্বর শুরু হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। 2 মাস চলবে 7টি জাহাজ, থাকছে রাত যাপনের সুযোগও। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। এবং যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটায় আগ্রহী ক্রেতারা। থ্যাঙ্কস গিভিং এর দিনে খরচ বেড়েছে 5%। আগের মতো উচ্ছ্বাস নেই দাবি বিক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাইরে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আরিফ। এই বন্দর বাণিজ্যের খবর। উৎপাদন ও পরিবহনে বাড়তি ব্যয় নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। তাই এলডিসি উত্তরণকে সামনে রেখে বন্দর আধুনিকায়নের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের লাভজনক অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তারা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, কাস্টমস জটিলতা দূর না হলে দেশের সমুদ্র ও নদী বন্দর আধুনিকায়ন হবে সাদা হাতির শামিল। এস এম আরিফিনের রিপোর্ট। দেশের মোট আমদানি রপ্তানির 90% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরে। বিশ্বের 100টি বন্দরের কাতারে দাঁড় করালে দেশের প্রধান এই সমুদ্র বন্দরটির অবস্থান 68। এর কারণও স্পষ্ট। পাশের দেশ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন পণ্য খালাসে একটি জাহাজ সময় নেয় সর্বোচ্চ 24 ঘন্টা, তখন চট্টগ্রাম বন্দরে সময় লাগে গড়ে 10 দিন। এমন বাস্তবতায় বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব 2 বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর 30 বছর পর্যন্ত লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি অ্যাপিমোলার, যেখানে বিনিয়োগ হবে $55 কোটি। আর এটি চালু হলে বাড়বে বছরে 8 লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ। কন্টেইনার ট্রানজিশনটা খুব বাড়বে, আমরা তাড়াতাড়ি মাল ডেলিভারি পাবো এবং আমাদের আশপাশে যে দেশগুলো যাদের কন্টেইনার হ্যান্ডলিং এর ক্যাপাসিটি কম, তারা আমাদের এই বন্দরটা ইউজ করবে। এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে, আমাদের এখন কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের যে 33 লাখ কন্টেইনার আমরা ডিল করি, তার শতকরা 99 ভাগই তো চট্টগ্রাম বন্দর দিয়ে যায়। এটার বাইরে আমাদের অন্যান্য অবকাঠামো এবং পোর্ট সুবিধা দাঁড় করাতে হবে। বুড়িগঙ্গার তীরে 2014 সালে পানগাঁও কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হলেও তা ব্যবহারে এখনো আগ্রহী হতে পারেননি ব্যবসায়ীরা। 12 বছরে সরকার লোকসান গুনেছে 155 কোটি টাকা। অভ্যন্তরীণ এই নৌবন্দরটিতে গতি ফেরাতে সুইজারল্যান্ডের কোম্পানি মেডলককে দায়িত্ব দিয়েছে সরকার। তবে বন্দর চুক্তির প্রাক্কলন অনুযায়ী আয় নিশ্চিতে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বন্দর চালানোর দক্ষতা অর্জন নিশ্চিত করার পরামর্শ তাদের। এখন আমাদের যে ধরনের টার্ন অ্যারাউন্ড টাইম, যে ধরনের লজিস্টিক কস্ট, এটা দিয়ে বাংলাদেশ ভবিষ্যতে প্রতিযোগিতা সক্ষমভাবে বিশ্ববাজারে যেতে পারবে না। এবং আমদানির ক্ষেত্রেও তো এটা গুরুত্বপূর্ণ, কারণ তো আমার আমদানি আমার সাশ্রয়ীভাবে করতে হবে। তো সেইটা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা হলো যে এগুলো আমাদেরকে স্পষ্টতার মাধ্যমে এগুলোর গোপনীয়তা রক্ষা না করে বিভিন্ন প্রসিডিওরগুলো ঠিকমতো করে তারপরে আমাদের করতে হবে, এবং আমাদের নিজেরা যাতে আমরা এগুলো পরবর্তীতে এগুলো সক্ষমতার সাথে চালাতে পারি সেটা সময়বদ্ধভাবে সেটা নির্দিষ্ট করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য জাহাজীকরণের চেয়ে কয়েকগুণ বেশি সময় নষ্ট হয় কাস্টমস জটিলতায়। এতে বাড়ে ব্যবসার খরচ। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। হাই স্পিড প্রসেসিং ইকুইপমেন্ট বসালেন, যে আপনার জাহাজ ধরলাম যে জাহাজ আপনার বন্দরে ভেড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সমস্ত কন্টেনার নামিয়ে দেবে, 6 ঘন্টার মধ্যে খালাস করে দিলেন। কিন্তু তারপরের প্রসেসটা যদি একেবারেই পেপার ড্রিভেন হয়, তাহলে তো আমার ওই যে 3 সপ্তাহের মধ্যে 6 ঘন্টা কমলো, তাহলে আমাদের যে লাভ যে খুব বেশি একটা হবে তা কিন্তু না। কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি যদি আমার কস্ট বাড়িয়ে দেন তাহলে তো আসলে লাভ হচ্ছে না। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালটিও বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের শেষ পর্যায়ে সরকার, যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে 50,000 কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। সরকারের শীর্ষ পর্যায়ে গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে অর্থনীতির গেম চেঞ্জার এসব মেগা প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। শখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বড় 3টি মেগা প্রকল্প অবশেষে সচল হচ্ছে। বিশেষ করে অনেক আগে ডিটেল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের, আবার মাতারবাড়ির কাজও শুরুর অপেক্ষায় রয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে এবং তার যে উপকারটা আছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। 2013 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের 2014 সালে শুরু হয়েছিল ভূমি অধিগ্রহণ। এরপর যেন অদৃশ্য সুতায় আটকে যায় এই বন্দর নির্মাণ। 2030 সাল থেকে অপারেশনে যাওয়া এই বে টার্মিনাল বছরে কন্টেনার হ্যান্ডেলিং করবে 50 লাখের বেশি। আমি আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের কোনো বিকল্প নেই। লজিস্টিক সার্ভিস যেটা আছে, যেটা কানেক্টিভিটি, সেটা উন্নতি করার মাধ্যমে জাহাজগুলি আমাদের আর্থিক বাংলাদেশ অনেক বেনিফিটেড হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যেই জাহাজ বেরানো এবং কন্টেনার হ্যান্ডেলিং শুরু করবে বে টার্মিনাল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, প্রতিবেদনটি আমরা দেখলাম। বন্দর বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বন্দর ব্যবহারকারীদের শীর্ষ সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ। জনাব কামাল উদ্দিন আহমেদ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই যে বন্দরের সঙ্গে বন্দর নিয়ে, বন্দর ব্যবহার দেয়া নিয়ে ডেনমার্ক ভিত্তিক যে শিপিং এবং লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স, তাদের সঙ্গে যে চুক্তি, যেটাকে ডিসক্লোজমেন্ট এগ্রিমেন্ট হিসেবে বলা হচ্ছে, তো সবকিছু মিলিয়ে এই জায়গায় এই যে বন্দর ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া, বন্দরের সক্ষমতা বাড়ানো, টার্ন অ্যারাউন্ড টাইমটি কমিয়ে আনা এবং সবকিছু মিলিয়ে আমাদের দেশের স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থ নিশ্চিত হবে, সেই ব্যাপারটি আসলে নিশ্চিত করার জন্য সরকারের যুক্তিগুলো কি, কিংবা পুরো ব্যাপারটা যদি পরিষ্কার করে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলবো যে বন্দর একটি সেবা দানকারী প্রতিষ্ঠান। এখানে মাল আসবে, এখানে জাহাজ আসবে, এখান থেকে জাহাজে মাল নামানোর পরে আমাদের দেশে এগুলা বিভিন্ন জায়গায় যাবে। এটা যদি ফ্যাসিলিটেট করা না যায়, এই সুযোগটা যদি আমরা ব্যবসায়ীদের জন্য বা আমাদের দেশের জন্য সৃষ্টি করতে না পারি, তাহলে এটা আমাদের দেশের উন্নতির একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। যারা এই নতুন বন্দর তৈরির ব্যাপারে বাধা দিচ্ছে বা এটা নিয়ে দ্বিমত পোষণ করছে, আমি মনে করি যে এদের ইচ্ছাটা দেশের উন্নতিকে বাধা দেওয়া। এটার কারণ হলো, এই যারা বন্দর বানাবে, জায়গাটা আমাদের সরকারের একটা নীতি আমাদের অলরেডি ছিল এবং এখনও আছে, সেটার নাম হলো BOT, বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার। তো এরা ঠিক ওই ফর্মুলাটাকে ইউজ করতেছে, বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার। তারা এখানে বন্দর বানাবে, তারা বন্দরটা ব্যবহার করবে, তারা কন্টেইনার নামাবে, কন্টেইনার ডেলিভারি দিবে। 30 বছর পর্যন্ত তাদের এই এগ্রিমেন্টের মেয়াদ। এই 30 বছর আমাদেরকে তারা সেবা দিবে। এখানে কোনো, আমি বলবো যে এই সার্বভৌমত্বের কথা একটা বলতেছে, এখানে কোনো ক্যান্টনমেন্ট বানাচ্ছে না তো তারা। এখানে তো কোনো ক্যান্টনমেন্ট বানাচ্ছে না, এয়ারফোর্স এয়ারবেসও বানাচ্ছে না। তারা এখানে কোনো যুদ্ধ জাহাজ আনতেছে না। এখানে আনবে মাল, এখানে আনবে এই জাহাজ, এবং সেটা সামুদ্রিক বন্দর হওয়ার কারণে এখানে বড় বড় জাহাজ আসবে, অনেক কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি বাড়বে। এই ফ্যাসিলিটিগুলো আমরা আমাদের দেশের জন্য ব্যবহার করতে পারবো, প্লাস এটা আমাদের আশপাশের দেশগুলো এটাকে ব্যবহার করবে। এটার কারণ হলো, যারা আমাদের আশপাশের দেশ, যাদের এই ফ্যাসিলিটিগুলো নাই, বড় বড় জাহাজ তাদের ভিড়তে পারে না, যেখানে ইভেন মিডল ইস্টে অনেকগুলো বন্দর আছে, তারা নিজেরাই আমাদের এই ফ্যাসিলিটি ব্যবহার করতে পারে। কন্টেইনার আসবে এই দিক চায়নার থেকে এবং মালয়েশিয়া, এইসব দেশ থেকে আসবে, এখানে নামাবে এবং এখান থেকে আরেক জাহাজে করে অন্য জায়গায় চলে যাবে। তো এটা একটা হাব হবে এবং এটাতে করে আমরা ফরেন কারেন্সি ইনকাম করতে পারবো।
আমাদের নিজের মাল ট্রান্সশিপমেন্ট ট্রানজেকশন করতে আমাদের জন্য সুবিধা হবে। আমি যেসব কথাগুলো এখন যে আলোচনায় আসছে যে এটা আমাদের জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে কেন? এটা তো একটা কেরিয়ার, দিস ইজ এ কেরিয়ার, এবং এখানে একটা হাব মাল নামাবে, এটা একটা পোর্ট। এখানে আমরা সার্বভৌমত্বের প্রশ্ন ওই পোর্টের মধ্যে কিভাবে জড়িত হলো আমরা বুঝি না। এটা একটা রাজনৈতিক। আমি যদি আপনাকে একটু ছোট করে প্রশ্ন করি, সার্বভৌমত্বের বিষয়টি হচ্ছে অর্থনৈতিক সার্বভৌমত্বের একটি কথা তারা বলছেন, অর্থাৎ এই যে সেবা দান করা কিংবা অপারেট করার যে বিষয়টি, এর থেকে যে লভ্যাংশটি আসবে, লাভ হবে, সেটি যে আসলে উইন উইন সিচুয়েশন হবে উভয় পক্ষের জন্য, সেটি নিশ্চিত করার একটি প্রশ্ন তারা তুলছে। এমন হতে পারে মায়ার্স যে কোম্পানিটি আসছে তারা লভ্যাংশের বেশিরভাগ অংশটি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে তেমন লাভ হচ্ছে না, এই ধরনের শঙ্কা তারা প্রকাশ করছেন। এবং এই জায়গায় তাদের যে যুক্তিটি ছিল, একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আসলে কোম্পানিটি নিশ্চিত করা যেত কিনা, এই ধরনের যুক্তি তারা আসলে তুলে ধরছে। তো সেই জায়গায় আসলে আপনার পর্যবেক্ষণটি কেমন? আমার পর্যবেক্ষণ হলো, এরা যদি কোনো টাকা না দিয়ে বন্দর তৈরি করে খালি ফ্যাসিলিটি দেয়, তাও তাদেরকে এন্টারটেইন করা উচিত, তাদেরকে ইনভাইট করা উচিত। কারণ আমার যে ফ্যাসিলিটি আমি পয়সা দিয়ে করতে পারবো না, সেটা তারা নিজের পয়সা দিয়ে করে নিচ্ছে। এখন আবার পাশাপাশি প্রশ্ন আসছে যে আমাদের লাভ হবে কিনা। তারা তো অলরেডি, আপনি জানেন, আমার মনে হয় আমাদের এই যে এই বেজার যে অথরিটি, তারা অলরেডি বলছে যে আমাদের এখানে যারা করবে তারা প্রতি কন্টেইনারে একটা ফিস দিবে। ইনভেস্টমেন্ট আমার কিছুই নেই, আমাদের দেশে ইনভেস্ট করার মতো ক্যাপাসিটিও নেই। সেই জায়গায় তারা নিজেদের পয়সা দিয়ে এটাকে ক্যাপাসিটি ইউজ করে, টাকা ইউজ করে বন্দর বানিয়ে আমাদেরকে যদি একটা কন্টেইনারে $1 দেয়, আমি মনে করি যে এটা তাদের একটা, আমাদের জন্য একটা বহুত বড় মানে ইনকাম। কারণ আমি তো কোনো ইনভেস্টমেন্ট করছি না, আমার জায়গার উপরে তারা ইনভেস্টমেন্ট করতেছে, তারা অপারেট করতেছে, তাদের স্কিল আছে, তাদের লোকজন আছে, তারা বড় বড় ইকুইপমেন্ট এই দেশে আনবে, তা দিয়ে আমাদের ওই কাজগুলো করবে। কারণ এখানে আরেকটু আমি প্রশ্ন করি, একটু ব্যবসায়িক দিকে চলে আসি আমরা। এই যে বন্দর উন্নত হলো, বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম কমে গেল, খুব তাড়াতাড়ি আমরা পণ্য খালাস করতে পারলাম, কিন্তু সেই যদি আবার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, কাস্টমস জটিলতা যদি দূর করা না যায়, সেখানে যদি সেই একই পরিমাণ সময় নষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আসলে ব্যবসায়ীরা সঠিক যে উদ্দেশ্যে আসলে বন্দরটি তাদের দেওয়া হচ্ছে, সেই উদ্দেশ্যকে হাসিল হবে কিনা? একটা হলো আমাদের নিজস্ব ইন্টারনাল অ্যাফেয়ার্স, আর একটা হলো এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এক্সটার্নাল ম্যাটারটা হলো যে কন্টেইনার টার্মিনাল, আর কাস্টমস হলো যে আমাদের ইন্টারনাল ইস্যু। কাস্টমসের ফ্যাসিলিটি যদি ডেভেলপ করে, অটোমেটিক্যালি আপনি জানেন এখন অলরেডি হচ্ছে, যেমন কন্টেইনার আগে বাইরে আনা যেত না, এখন বাইরে আনতেছে, কন্টেইনার ইয়ার্ডগুলোতে কন্টেইনার আসতেছে। সরকার বিভিন্ন আইনের মাধ্যমে এটাকে ফ্যাসিলিটেট করতে হবে, ইজি করতে হবে। যেমন আমি যখন এই পোর্টে কাজ করতাম, আমি 1975 থেকে পোর্টে কাজ করি, পোর্টের থেকে আমার ব্যবসার জন্ম। আমি দেখেছি যে কন্টেইনার রাখার জায়গা নাই, কন্টেইনার বাইরে দাঁড়িয়ে থাকতো, এখন সে কিন্তু সুযোগ নেই, বরঞ্চ কন্টেইনারের জন্য জাহাজ আসার জন্য পোর্ট খালি পড়ে থাকে, পোর্ট খালি পড়ে থাকে। আগে কন্টেইনারের জট হতো, জাহাজের জট হতো, এখন সেই জট টোটালি চলে গেছে। আমি কাস্টমসের ইস্যুটাতে আসি। আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করে, নতুন নতুন আইন প্রয়োগ করে, সেটার উপরে বেস করে আমাদের এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে অবশ্যই পারে। কাস্টমস যেটা নিজস্ব, আমাদের এটা হলো নিজস্ব ইন্টারনাল ইস্যু। আমরা ইচ্ছা করলে গভর্নমেন্টে যদি চায়, সার্কুলার দিয়ে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি ডেভেলপ করে, যেমন বলেছে যে কন্টেইনার পোর্টের থেকে বাইরে নিয়ে এসে ওগুলোর থেকে মাল ডেলিভারি নেওয়া যাবে, এটার ভিতরে মাল স্টাফিং করা যাবে, এটা আবার জাহাজীকরণ করা যাবে। এই ফ্যাসিলিটিগুলো কিন্তু ইটস এ নিউ ডেভেলপমেন্ট, ইটস এ নিউ থিং, ইনোভেটিভ থিং। আমরা যদি এইভাবে নতুন নতুন আইন পাস করে বিভিন্নভাবে এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করি, যেখানে যেভাবে সম্ভব ওভাবে চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই এই কাস্টমসের জটিলতা অবশ্যই কমাইতে পারবো। ডেফিনেটলি এটার একটা সুরাহা হয়ে যাবে। অনেক জিনিস আছে, আরেকটু প্রশ্ন আপনাকে করে রাখি, পাশাপাশি একটা জিনিস বলি আমি, অনেক জিনিস আছে যেগুলো এক্সামিন করার দরকারই হয় না। যেমন ডিউটি ফ্রি আইটেম, ডিউটি ফ্রি আইটেম আগে কন্টেইনার খুলি বসে থাকতে হইতো, যে কাস্টম অফিসার সাহেব আসবেন, উনি দেখবেন, আমরা তারপরে মাল ডেলিভারি নেব। যেটাতে ডিউটি নেই ওটা মাস্ট কাস্টম অফিসার সাহেব এসে দেখার দরকার কি? স্ক্যানিং মেশিন লাগিয়ে দিয়েছে, স্ক্যানিং মেশিনে এখন কন্টেইনার স্ক্যানিং করে, ভিতরে কী মাল আছে ওইটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছে, সেখানে আপনার আর দেরি করতে হয় না, বসে থাকতে হয় না। তো সুতরাং এই ফ্যাসিলিটিগুলো এভাবে ডেভেলপ করতে হবে।
সাথে বন্দরের পরিপূর্ণ সুবিধা যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে অভ্যন্তরীণ যে পরিবহন, সেই পরিবহন খাতে যে উন্নয়নটি দরকার, সেটি কি যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা বলে আপনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় যে আমাদের এখনো ওই অংশে আমাদের কিছুটা ল্যাকিং আছে। যেমন আমরা এখন ম্যাক্সিমাম বেসড হয়ে গেছে রোড ট্রান্সপোর্ট, সেটার জায়গায় যদি আমরা এই পোর্টের থেকে যদি কন্টেনারগুলো আপনার নদীপথে আনার একটা ব্যবস্থা করতে পারি, তো তাহলে আমাদের এই ফ্যাসিলিটিটা আরও অনেক ডেভেলপড হবে, দ্রুততর হবে। কন্টেইনারগুলো যদি এই লরিতে করে ঢাকা আনে বা দেশের অন্যান্য জায়গায় নিয়ে যায়, বা অন্য জায়গায় নেওয়ার তো সুযোগ নেই, শুধু ঢাকাতেই নেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা যদি আরও ডেভেলপ করে, আমরা নদীর থেকে নদী দিয়ে পানির মধ্যে দিয়ে যদি বার্জ, যেগুলোকে বলে বার্জ, সেই বার্জে করে যদি এগুলা আমরা ক্যারি করি, চট্টগ্রাম থেকে ঢাকায় আনি, নারায়ণগঞ্জে আনি, বা অন্যান্য আশপাশে যেসব পোর্টগুলোতে, যেমন এখন ইয়েতে আপনার ওই পটুয়াখালীতে ওখানে নিয়ে দিতে পারি। তো এইভাবে যদি আমরা কন্টেনারগুলোকে ফ্যাসিলিটেট করা এবং চারিদিকে ডেলিভারি দেওয়ার একটা প্রসিডিউর এবং সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে ওই দেরি হওয়ার যে প্রশ্নটা, এটা আর থাকবে না। আরেকটি বিষয় তুলে নিয়ে আসতে চাই, কর্ণফুলী নদীর গভীরতা নিয়ে একটি প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে বড় জাহাজ ভেড়া নিয়ে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, সে ব্যাপারে কি দেখছেন আপনি? আমার মতে এটাতে তেমন আমাদের করার কিছু নাই। কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়েছে। আমাদের যে বন্দরটা, সেটা আগের থেকেই হয়েছে আপনার নদী বন্দর। তো নদীর যে একটা ক্ষমতা, নদীর যে একটা এই আপনার গভীরতা, সেটা তো আপনি সমুদ্রের গভীরতা পাবেন না। তো সুতরাং নদীর গভীরতা, কর্ণফুলী নদীর যে গভীরতা, সেই গভীরতার মধ্যে যতটুকু সীমিত জাহাজ আসা যায়, ওগুলাই আসবে। এবং এখন যে বড় টার্মিনাল করতেছে, সেই টার্মিনাল ইট ইজ অ্যাটাচ টু দি মানে বে। তো বেতে যদি হয়, তাহলে বড় বড় জাহাজ এখানে কিন্তু লাগবে, এখানে আসবে। চট্টগ্রামের এই কর্ণফুলী ইয়েতে নদীতে এই যে এখন যে বন্দর আছে, এই বন্দরের ভিতরে বড় জাহাজ ভিড়ানো কঠিন, কারণ এটার ডেপথ কম। এছাড়া কিন্তু নদী বন্দরগুলোতেও, যেমন পানগাঁও নদী বন্দর, সেখানে কিন্তু বিদেশি কোম্পানিকে আবারও বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে এবং বন্দর গঠন করতে সুযোগ দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ওই নদী বন্দরগুলো ব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের কি ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসা সম্ভব? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি। পানগাঁওকে তৈরি করা হয়েছিল একটা থিমে, তখনকার থিমটা ঠিক ছিল না। ওখানে শেল্টিং হয়, বালু আসে এবং ওই জায়গাটা ভরে যায়, যার জন্য ওখানে বড় জাহাজ আসতেছে না। অরিজিনালি যদি এটা থিঙ্কিং করা হতো যে এখানে যে শেল্টিং হওয়ার পরে যদি এই জাহাজ, বড় জাহাজ আসবে না, তাহলে কিন্তু এটা ভিন্ন রূপে করা হতো, নদী বন্দর হিসেবে করা হতো। এত বড় জাহাজের কথা চিন্তা করা হয়েছে, কিন্তু অরিজিনালি এটা সম্ভব হচ্ছে না। এখন শেল্টেশন হয়ে ওই জায়গাটা ভর্তি হয়ে যায়, কিছুদিন পর পর ওইটা ভর্তি হয়ে যায়, সুতরাং ওখানে বড় জাহাজ আসতে পারে না। এখন অন্য কোম্পানিকে দিয়েছে, ভালো কথা। বিদেশি কোম্পানি এসে যদি তাদের পয়সা খরচ করে আমাদের কিছু উন্নতি করে দিতে পারে, আরও ফ্যাসিলিটি বাড়াইতে পারে, তো সেটার জন্য তো আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাদেরকে বলা উচিত আপনারা আসেন, আমরা তো নিজেরা করতে পারছি না, তা আমরা অন্যদেরকেও আসতে দিব না। তো এটা তো হতে পারে না, তাহলে দেশের উন্নতি হবে কি করে? আমরা তো নিজেদেরকেই নিজেরা বেরিয়ে দিচ্ছি, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এই যে যা কিছু নিয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম, বন্দর বাণিজ্য, বন্দরগুলোকে বিদেশিদের হাতে অপারেট করতে সুযোগ দেয়া, বিনিয়োগ করতে সুযোগ দেয়া, এবং সবকিছু মিলিয়ে তার পরিপূর্ণ সুযোগ সুবিধাটি আসলে বাংলাদেশ যেন গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো, কাঠামোগত যে পরিবর্তনগুলো আনা দরকার, কাস্টম জটিলতা দূর করা, পরিবহন জটিলতা দূর করা, সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা যথাযথ হচ্ছে কিনা আপনি কেমন মনে করছেন, কি দেখছেন? এখনো আমি মনে করি যে না, এখনো ওরকম না। আমাদের এখনও ওইরকম চিন্তা আসে নাই যে বার্জের মাধ্যমে আমরা কন্টেইনারগুলোকে জাহাজ থেকে নামিয়ে আমরা ঢাকা নিয়ে আসব। এই ধরনের চিন্তাধারা, ওই ধরনের কিছু হচ্ছে না, হয় নাই, এটা সৃষ্টি হয় নাই, এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে নাই, এগুলো ডেভেলপ করতে হবে। এখন আসতেছে আপনার এই ক্যারিয়ারে করে আপনার বাই রোডে এত কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব না, এবং এটাতে অনেক সময় ক্ষেপণ হয়। নদী দিয়ে আসলে বার্জের মাধ্যমে, তাহলে অনেক অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করতে পারবো। তবে সরকারকে এটার জন্য ওই চিন্তা করে ওভাবে জিনিসগুলা তৈরি করতে হবে, ওই ফর্মুলাগুলা, ওই আইনগুলা নিজেরা বানাইতে হবে এবং ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ধন্যবাদ জনাব কামাল উদ্দিন আহমেদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।
আপনাদের ধন্যবাদ সকলকে। দর্শক, আমরা বন্দর বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করছিলাম জনাব কামাল উদ্দিন আহমেদের সঙ্গে। পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর নিয়ে আমদানি রফতানি হচ্ছে অন্যান্য পণ্য, রাজস্ব আদায়ে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সড়কপথের 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি দিয়ে প্রথমে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটানের সাথে সড়কপথে যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা হয়ে আসছে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এই বন্দরটি কিন্তু পাথর আমদানির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভুটান এবং ভারত থেকে কিন্তু সব থেকে বেশি যে পাথর, সেই পাথর আমদানি হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। বর্তমানে আমরা দেখেছি যে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু বন্দরটি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে আমরা লক্ষ্য করছি যে ইদানিং কিন্তু কিছু সমসাময়িক কিছু কারণে কিন্তু আমদানির যে পরিধি সেটা কিন্তু কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা জেনেছি যে ভারতের অভ্যন্তরে যে নোম্যান্স ল্যান্ডে যে গাড়ি পার হওয়ার বিষয়টি রয়েছে, সেখানে কিন্তু ভারতের যে চেকিং এর বিষয়টি রয়েছে, তারা দীর্ঘ সময় অতিবাহিত করায় কিন্তু চেকিং এর নামে দীর্ঘ সময় নেওয়ায় কিন্তু আমদানি যে পরিমাণ সেটা কিছুটা কমে এসেছে। তবে বলে রাখি যে আমদানি স্বাভাবিক থাকায় কিন্তু এখানে একটা কর্মযজ্ঞ চলছে এবং কর্মযজ্ঞের পাশাপাশি কিন্তু বাংলাদেশি যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ভারত এবং নেপালে রপ্তানি হচ্ছে। তবে আমরা লক্ষ্য করেছি যে সব থেকে বেশি নেপালে আলু রপ্তানি হচ্ছে। ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। এই মুহূর্তে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা 14% নিতে পারি, তাহলে তো আমি 40,000 কোটি টাকা বাজারে নিয়ে আসতে পারি এবং সেই পুরোটাই কিন্তু তখন কোথায় যাবে? বেসরকারি খাতে যাবে। সরকার তো 1,00,000 কোটি টাকা নেবেই। এই বছর বাজেটে আছে 1,35,000 কোটি টাকা, তারা সেটা নেবে। তাহলে আমাকে কিন্তু ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। ডিপোজিট গ্রোথ বাড়াতে হলে আপনি কি ফাইন্যান্সিয়াল ডিপ্রেশনে যাবেন, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমাবেন নাকি ইন্টারেস্ট রেটকে পজিটিভ রাখবেন? কাজে আমাকে কিন্তু বিভিন্ন দিকের কথা চিন্তা করতে হবে। কাজে ইন্টারেস্ট রেটকে নেগেটিভ করে রিয়েল টার্মসে আমি ডিপোজিট গ্রোথ বাড়াতে পারবো, এটা আমি আশা করি। এটা কোনো অর্থনীতিবিদ বা অর্থনৈতিক শাস্ত্র সেটাকে বলবে না। কাজে আমাকে সেটার কথাও চিন্তা করতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই 13% বেশি, কিন্তু যখন আমরা দেখি ইনফ্লেশন 10, 11, 12% ছিল, তখন তো রিয়েল টার্মসে তো আসলে এটা বেশি না। আপনারা তো পণ্য বিক্রি করেও তো 10% পাচ্ছেন ইনফ্লেশনের, যেটা ছিল 10, 11, 12%। কাজে সেই হিসাবে তো প্রকৃত ইনফ্লেশন কিন্তু আপনাদের উপর আঘাত করে নাই, করেছে ডিপোজিটারদের উপর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। বছরখানেক ধরে দুদকের নির্দেশে বন্ধ থাকা 532টি লকার খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে। সম্মতি জানিয়ে দুদক বলেছে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে আপাতত তাদের লকার খোলা হবে না। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার করে দুদক। আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত এসকে সুরের বাসায় তল্লাশি চালায় কমিশন। পরে কেন্দ্রীয় ব্যাংকের তার লকারে অভিযান পরিচালনা করে অঢেল সম্পদের সন্ধান মেলে। এসকে সুরের লকার খোলার সময় দুদক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নামে রয়েছে 532টি বিশেষ লকার। অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সন্দেহে সংস্থাটি 4 ফেব্রুয়ারি চিঠি দিয়ে এসব লকার অবরুদ্ধ করে। পরবর্তীতে লকারে অভিযান ঘিরে দুদক কর্মকর্তাকে সরিয়েও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব বিশেষ লকার সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর পরিপ্রেক্ষিতে দুদকের কাছে চিঠি দিয়ে লকারগুলো খোলার অনুরোধ জানায় কেন্দ্রীয় ব্যাংক। পাল্টা চিঠিতে দুদক জানায় অবৈধ সম্পদ লুকানোর সুযোগ কমাতে উদ্যোগটি তারা স্বাগত জানায়। তবে লকার খোলার সময় দুদকের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তাদের লকার বন্ধই থাকবে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি দুদক।
অর্থনীতি বিশ্লেষকের মতে অবৈধ সম্পদের সুযোগ কমাতে এই সিদ্ধান্ত যুগোপযোগী। লকার সার্ভিসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে হোক এবং ব্যাংকে যারা কমার্শিয়াল ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদের ভিতরেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এখন থেকে এটা সচেতন হবে যে দুর্নীতি করা থেকে তারা একটা বিরত থাকবে। বাংলাদেশ ব্যাংকের যাদের নামে অনুসন্ধান কিংবা মামলা চলমান রয়েছে সেই তালিকা প্রস্তুত করতে কাজ করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাঠ জুড়ে সোনালী আবায় দুলছে ধানের শীষ, কৃষকের মনে দিচ্ছে আনন্দের দোলা। ব্রাহ্মণবাড়িয়া ধানের বাম্পার ফলন হয়েছে, ধান কাটায় ব্যস্ত কৃষক। আমন ধান কাটা শুরুতে দেশের পূর্বাঞ্চলের বৃহৎ ধান চালের হাট আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন ধান। এর মধ্যে দেবদাস, বিনা 17 ও বৃধান 49 বাজারে প্রতিমন বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। বেশি খরচ হয়ে গেছে, এই খরচ অনুপাতে আমাদের ন্যায্য মূল্যটা বাজারে গিয়ে আমরা পাই না। 2000 টাকা বস্তা সার কিনলাম, 900 টাকা 950 টাকা দাম ধানের। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে 60,184 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে জানায় কৃষি বিভাগ। অবশ্যই বিগত বছরের তুলনায় এবার কৃষকরা লাভবান হবে। ধানের দামও বিগত বছরের তুলনায় এবার ধান চালের দাম এবার কৃষকরা বেশি পাবে। খাদ্য বিভাগ বলছে সরকার সরাসরি এবং অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে 34 টাকা কেজি দরে ধান, 49 টাকা কেজি দরে আতপ চাল এবং 50 টাকা কেজি দরে মিল থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। 30,710 মেট্রিক টন চাল কিনবো 50 টাকা দরে। কৃষকদের থেকে অ্যাপের মাধ্যমে কেনা হবে এবং যারা অ্যাপে নিবন্ধন করতে পারবে না তাদের থেকে সরাসরিও কেনা হবে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 2,88,883 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 1,92,588 মেট্রিক টন চাল উৎপাদন করা সম্ভব হবে। আর অঞ্চলের কৃষকরা বলছেন ধানের ন্যায্য মূল্য পেলে অনাবাদী জমিগুলোতে ধান চাষের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার জনপদের অর্থনীতি। খাগড়াছড়ির বাঁশ দিয়ে তৈরি পণ্যের জনপ্রিয়তা ছড়িয়েছে সারা দেশে। ল্যাম্পশেড, টিস্যু বক্স কিংবা পানির বোতল সবই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কারুকার্য করা মগ পেন্সিল, নান্দনিকতার ছোঁয়ায় বানানো ছোট খেলনাঘর, এ সব কিছুই তৈরি বাঁশ দিয়ে। কারিগররা জানান বাঁশ শিল্পে মাত্র 25,000 টাকা বিনিয়োগ করেই মাসে আয় হয় অন্তত 2 থেকে 2.5 লাখ টাকা। শুধু খাগড়াছড়ি নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অর্ডার পান তারা। দক্ষ হাতে বাঁশের পণ্য তৈরির কাজটি করে আসছেন বাপদাদার পেশাকে বাঁচিয়ে রাখতে। কাজ শিখতে শিখতে আমি এখন একটা মিস্ত্রি হয়ে গেছি এবং আমি যে মাইনে পাই এই মাইনে দিয়ে আমি চলে আবার এবং আমার পরিবারকে চালাই। এখানে আমি চাকরি করার পর থেকে আমার ওই টানাপড়াটা থাকে না। আমাদের এই অঞ্চলের বাঁশটাকে কাজে লাগিয়ে এত সুন্দর হস্তশিল্প তৈরি করতেছেন, যা আসলে খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগার একটা বিষয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা সেল আসতেছে। ওদের ভবিষ্যতে আরো একটু প্রসার করার চিন্তা ভাবনা আছে এবং পাশাপাশি যদি প্রশাসনের হস্তক্ষেপ পাই তাহলে আরো আমার জন্য সুবিধা হবে পথ চলার। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসি কর্তৃপক্ষের। আমাদের কাছে যদি বাঁশ এবং বাঁশের শিল্প সংক্রান্ত, কুটির শিল্প সংক্রান্ত যদি উদ্যোক্তারা আমাদের কাছে সহযোগিতার জন্য আসেন, আমরা সবসময় উদ্যোক্তাদের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। খাগড়াছড়িতে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত 200টিরও বেশি পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময়ের বাণিজ্য। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। এরই মধ্যে জাহাজের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে রং লাগানো, বসার সিট মেরামত সহ সকল কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি, যার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে,
আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আমরা এর থেকে চলাচল শুরু করব। কক্সবাজার শহরের দুনিয়ারছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 60টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন বলছে, প্রশাসনের অনুমতি থাকলেও শর্তের বেড়াজালে নভেম্বরে জাহাজ ছাড়েননি তারা। শর্তের বেড়াজালে নভেম্বরে আমাদের জাহাজ চলাচল করা সম্ভব হয় নাই। তো আমরা ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। তবে দ্রুত জেটি সংস্কারের কাজ শেষ করার দাবি তাদের। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেয়, সংস্কারও করতেছে না কেউ। আর আমরা পর্যটকদের স্বাগত জানাবো, যেহেতু আরও সপ্তাহখানিক সময় আছে, দ্রুত যদি যেটির কাজ সংস্কার করা হয় তাহলে পর্যটকরা নিরাপদে ওঠানামা করতে পারবে। আর পরিবেশ অধিদপ্তর বলছে, পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। এবারও এরকম আমাদের কর্মকর্তা থাকবে 12 গাড়ির মধ্যে, এবং যাতায়াত করতে সেন্ট মার্টিনে কি হচ্ছে, এখানে অনেকেই করে বারবিকিউ পার্টি করে শব্দ নয়েজ পলিউশন করানোর সময় নয়েজ পলিউশন যাতে না হয় সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সর্বোপরি আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড সংযুক্ত থাকবে আর মানতে হবে 12টি নির্দেশনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানী কারওয়ান বাজারে ৪র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের জীবনযাত্রার মানুষের টাকা খরচ করবে, সে একটা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার পণ্যকে আমি মনিটাইজ করতেছি। আমরা মনিটাইজ কোনো সময় করার চিন্তা করি নাই, মনিটাইজ করে তার ভ্যালু এডিশন করতেছে, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে সে কিন্তু সরাসরি যদি ইবে আপনার অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে, তার একটা ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে। আই এম মেকিং ইট এ ট্রেডেবল গুডস, এবং এই ট্রেডেবল গুডসের মাধ্যমে দেশের ফরেন কারেন্সির কথা গভর্নর সাহেব আছেন এখানে, আমাদের ফরেন কারেন্সি যে সবসময় আমরা এটা রেমিটেন্স এবং এক্সপোর্ট গার্মেন্টস ইত্যাদির মাধ্যমে, কিন্তু আমাদের যে এই এভিনিউটা আছে এটা বিশাল একটা এভিনিউ, সবাই কিন্তু গ্রামে কিন্তু কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ জিডিপি। আমরা খালি জিডিপি টার্মস কয়েকটা জায়গায় নিয়ে গেছি জিডিপিকে। ওদের টাকাটা খরচ করবে, এই লোকগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, ট্যাক্স দেবে, দিস ইজ কন্ট্রিবিউটিং টু জিডিপি। ইকুয়ালি আমি বলছি ডেমোক্রেটাইজেশনের ব্যাপারে, যে আমাদের ডিজিটাল ইকোনমি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি অ্যাচিভ করতে না পারি, আমরা কিন্তু আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে পাওয়ার এনার্জি সেক্টর, আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি। সাথে সাথে রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সমস্ত দেশকে আমাদের আউটরিচ থাকতে হবে। এই দু জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের বেলায় আমাদের কিন্তু প্রাধান্য হচ্ছে এই দুটো জায়গায়। একটা হচ্ছে সরাসরি যুক্ত ছিলাম ৪র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে। আমির খসরুর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার মুক্তবাজারের খবর। চীন মার্কিন সুসম্পর্কে প্রভাব পড়েছে ভোজ্য তেলের বিশ্ববাজারে। ওয়াশিংটনে চীনের ক্রয়াদেশ বাড়ায় ঊর্ধ্বমুখী সয়াবিন বীজ ও ক্যানোলার দাম। ওয়াশিংটন বেজিংয়ের মধ্যে শুল্কসহ ইতিবাচক বাণিজ্য আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে চীন। গেল মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সয়াবিন বীজের 10টি চালান কিনেছে বেইজিং। রয়েছে আরও কেনার সম্ভাবনা। এর প্রভাবে ভোজ্য তেলের বিশ্ববাজারে চাহিদা বেড়েছে পণ্যটির। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 5.32% বেড়েছে সয়াবিন বীজের দাম। একদিনেই প্রায় 6 সেন্ট বেড়ে শনিবার প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $11.37।
চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী রয়েছে ক্যানোলার দাম। এক মাসে 3.78% বেড়ে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $465.20। তবে পর্যাপ্ত যোগানের বিপরীতে চাহিদা কমায় কমেছে সূর্যমুখী তেলের দর। এক মাসে 0.62% কমে শনিবার প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,425। কমতির দিকে পাম তেলের দামও মাস ব্যবধানে 3.25% কমে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে $995.52। অন্তরা সেন, সময় সংবাদ। ফ্রাইডে শপিং এ ক্রেতার অভ্যেসে এসেছে পরিবর্তন। দোকানে লাইনে দাঁড়ানোর চেয়ে এবার অনলাইন কেনাকাটায় বেশি ঝুঁকছেন ক্রেতারা। থ্যাঙ্কসগিভিং এ একদিনেই খরচ বেড়েছে 5%। তবে দোকানগুলোর ভেতরে ছিল বাজেট সচেতন ক্রেতারা। মুদ্রাস্ফীতি ও দুর্বল শ্রমবাজারে ছুটির মৌসুমের কেনাকাটায় এবার আগের মতো উচ্ছ্বাস দেখা যায়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। অনেক ক্রেতাই বলছেন বাজেটের বাইরে যাওয়া প্রায় অসম্ভব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প নেই উন্নত বন্দরের। বিদেশি বিনিয়োগের দেশের স্বার্থ স্পষ্ট করার তাগিদ। কাস্টম জটিলতা দূর না হলে কাজে আসবে না আধুনিকায়ন। কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকানোই লক্ষ্য। ভূমিকা রাখবে দুর্নীতি কমাতে আশা বিশ্লেষকের। এবং 1 ডিসেম্বর শুরু হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। 2 মাস চলবে 7টি জাহাজ, থাকছে রাত যাপনের সুযোগও। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। এই ছিল সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।